নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2। হ্যাঁ, 100% নম্বর তোলার টিপসও আমি দেখাবো। ভৌতবিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 2, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর তোমাদের বলেছি যেটা আসলে ভৌতবিজ্ঞানে কিভাবে ভালো মার্ক পাওয়া যায়, বেশ কিছু স্টুডেন্ট যারা মাধ্যমিকে ভালো করেছে তাদের হিস্ট্রি এবং তারা কিভাবে পড়ালেখা করে 100-এ 100 মার্ক পেয়েছে সে বিষয়ে থাকবে দিক নির্দেশনা। তাই তোমরা দেখো, এখানে মাধ্যমিকে পাশ করেছে বেশ কিছু স্টুডেন্ট এখানে আছে। দেবদত্তা মাঝি, তারপরে মাহির হাসান সেকেন্ড হয়েছে 2023-এ। 2023-এ মাধ্যমিকে থার্ড হয়েছে অর্ক মণ্ডল। কৌশিক সরকার 2022-এ মাধ্যমিকে সেকেন্ড, এরকম করে আছে। তাই এরা যে নম্বরগুলি পেয়েছে তোমরা দেখলে হ্যাঁ, অনেকে হয়তো বুঝতেই পারবে না যে এত নম্বর তোলা যায়। হ্যাঁ, যাই হোক, আমি এক এক করে সমস্ত কিছুই দেখাবো। আর পাশাপাশি আজকের যে আলোচনা হবে সেটা হচ্ছে তোমার বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল সেট নম্বর 2। এখান থেকে তোমার এই টোটাল প্রশ্নটা আমি একবার বিশ্লেষণ সহকারে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমি তোমাদের দেখাবো। তাহলে প্রথমেই বলবো যে ওই যে তোমাদের দেবদত্তা মাঝি যে মাধ্যমিকে 2023-এর ফার্স্ট হয়েছিল, প্রথম ভাষার মার্ক অর্থাৎ বাংলা সে পেয়েছে 98, দ্বিতীয় ভাষার মার্ক ইংরেজিতে সে পেয়েছে 100, তারপর গণিত মার্ক 100, ভৌতবিজ্ঞান মার্ক আজকে যে ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করেছি এতে কিন্তু 100-তে 100 পেয়েছে, লাইফ সায়েন্সে 100, ইতিহাস মার্কে 99 এবং ভূগোলের মার্কস 100। তাই আমরা যদি বলি আসলে ক্লাস 9 ভৌতবিজ্ঞানে 100% মার্ক তোলার যে টিপসগুলি সেগুলি এক এক করে যদি বলি, পরীক্ষা ভিত্তিক আগে বোর্ডকে বোঝা। অর্থাৎ WBSC ভৌতবিজ্ঞান পরীক্ষায় সাধারণত থাকে MCQ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেমন 2 থেকে 3 মার্ক, বড় প্রশ্ন নিউমেরিক্যাল যেমন গাণিতিক যে সমস্যা 4 থেকে 5 নম্বর, নিউমেরিক্যাল প্লাস ডেফিনেশন সবচেয়ে বেশি নম্বর। তাহলে 2 নম্বর যেটা ক্লাস 9-এ ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ অধ্যায় হাই স্কোরিং চ্যাপ্টার্স যেটা বলি, গতি, বল, গতিসূত্র, মধ্যাকর্ষণ, এই 3টি অধ্যায় থেকে এই 60 থেকে 70% নম্বর আসে। ঠিক আছে। 100% মার্ক স্ট্র্যাটেজি টপারদের গোপন টেকনিক যেটা ডেফিনেশন আলাদা খাতায় লেখা, পরীক্ষায় সরাসরি আসে। গড় বেগ, ত্বরণ, ভর, ওজন, ভরবেগ ডেফিনেশন ভুল এবং পুরো নম্বর কাটা ডেফিনেশন যদি ভুল হয়। এরপর ফর্মুলা শিট বানাও, সবচেয়ে জরুরি, প্রতিদিন ঘুমানোর আগে পড়ো। তারপরে গিয়ে গতি, মোশন, যেমন গতির যে সূত্রগুলি আছে, v সমান u প্লাস এটি, s সমান ut প্লাস হাফ স্কোয়ার, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2s, মধ্যাকর্ষণের যে সূত্র f সমান gm1 m2 বাই r স্কোয়ার, আর অভিকর্ষ ত্বরণ g সমান gm বাই r স্কোয়ার। এরপরে নিউমেরিক্যাল লেখার বোর্ডেসটা যে সব নিউমেরিক্যালে 5টা ধাপ লেখো, প্রদত্ত, গিভেন, নির্ণয়, সূত্র, হিসাব, উত্তর, অ্যান্সার উইথ ইউনিট। সঠিক, শুধু সঠিক উত্তর নয়, স্টেপ থাকলে ফুল মার্ক। ঠিক আছে। ডায়াগ্রাম অ্যান্ড গ্রাফের ফুল মার্কস পাওয়ার টিপস। লেভেলিং করো, তারপরে স্কেল উল্লেখ করো, গ্রাফ নাম লিখো, শুধু ডায়াগ্রাম থেকেই 3 থেকে 4 নম্বর নিশ্চিত। MCQ এবং ভেরি শর্ট কোশ্চেন, মাস্টার প্ল্যান, টেক্সট বুকের নীল বক্স যেটা, তারপরে এক্সারসাইজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপরে MCQতে নেগেটিভ নেই, সব অ্যাটেম্প্ট করো। উত্তর লেখার সময় বোর্ড যাচাই, পয়েন্ট ওয়াইজ উত্তর, কি ওয়ার্ড আন্ডারলাইন, ইউনিট কখনো ভুলবে না, শেষ লাইনে কনক্লুশন লিখবে। পরীক্ষার হলে মার্কস বুস্ট ট্রিক, আগে MCQ প্লাস 2 নম্বর, পরে বড় নিউমেরিক্যাল যেমন শেষ 5 মিনিট ইউনিট চেক এবং ফর্মুলা চেক করো। তারপর 7 দিনের ফাইনাল যদি রিভিশন প্ল্যান বলি, গতি, বল, মাধ্যাকর্ষণ, ডেফিনেশন, ডায়াগ্রাম, অনলি নিউমেরিক্যাল, তারপরে প্র্যাকটিস, তারপর মক টেস্ট। দেখ, ফাইনাল সাকসেসে ফর্মুলা যদি বলি, কনসেপ্ট বুঝে পড়া, স্টেপ লিখে নিউমেরিক্যাল করো, ডেফিনেশন মুখস্থ রাখো। যাই হোক, আমি এক এক করে অনেক কথা বলে ফেলেছি। যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমি এখন সরাসরি চলে যাব প্রশ্ন উত্তর বিশ্লেষণে। আমি আগেই বলেছি সেট নম্বর 2 বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের এই প্রশ্নটি। তাই প্রদত্ত যেটি আমরা এখান থেকে দেখব, প্রদত্ত যেটি মৌলিক একক সেটি হলো পাস্কেল, নিউটন, তারপরে কুরি না ক্যান্ডেল। তা আমরা এরকম করে বেশ কয়েকটা প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্নটাই দেখে আসি, তারপরে এখন 1 নম্বর উত্তর। তো প্রদত্ত মৌলিক এককটি হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা কার উপর ডিপেন্ড করে না, অর্থাৎ ক্যান্ডেলা হলো আলোক তীব্রতার মৌলিক একক, প্যাস্কেল চাপ, নিউটন বল, কুরি তেজস্ক্রিয়তার একক, ডেরাইভ। ঠিক আছে। এরপরে
একটি সেন্টিমিটার রৈখিক স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক কত? এই লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.1 সেন্টিমিটার, অর্থাৎ বি নম্বরের উত্তর হবে, কারণ সাধারণ স্কেলে 1 সেন্টিমিটার 10 ভাগ, প্রতিটি ভাগ 0.1 সেন্টিমিটার। ml স্কোয়ার 3/2 এই যে ভৌত রাশির মাত্রিয় সংকেত সেটি হলো মূলত কাজ, অর্থাৎ কাজ সমান বল ইন্টু দূরত্ব ml 3/2। এরপরে তোমার কি হলো পরের যে প্রশ্ন, বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি কি করবে? বস্তুটি সমবেগে চলতে থাকবে, অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী যদি কোনো বস্তুর উপর নেট বাহ্যিক বল শূন্য হয়, তবে বস্তুটি যদি আগে চলমান থাকে সমবেগে সরলরেখায় চলতে থাকবে, ত্বরণ বা মন্দন তখন আর থাকবে না। বল সরিয়ে নেওয়ার পর বাহ্যিক বল শূন্য হয়ে যায়, তাই বস্তুটি তার আগের বেগ বজায় রাখে। ত্বরণ হবে না কারণ বল নেই, মন্দন হবে না, এটার জন্য বল দরকার, হঠাৎ থেমে যাবে না। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, একজন দৌড়বিদ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে 40 সেকেন্ড সময় একবার সম্পূর্ণ করে 2 মিনিট 40 সেকেন্ড পর তার স্মরণ কত হবে? আমরা যদি এটা একটা গাণিতিক প্যাটার্নের প্রশ্ন, যদি বলি 2 মিনিটে 20 মিনিট সমান 140 সেকেন্ড, হ্যাঁ, একবার ঘুরতে, হ্যাঁ, সময় নেয় 40 সেকেন্ড, মোট ঘূর্ণন 140 ডিভাইডেড 40 সমান 3.5, একবার পথ অতিক্রম করে 2πr, তাহলে মোট পথ 3.5 ইন্টু 2πr, অর্থাৎ 7πr। এরপরে যাব পরের প্রশ্ন। ইলেকট্রন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? ইলেকট্রন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? এটা হচ্ছে একটি অস্থায়ী কণা, এটা ইলেকট্রন, এটি স্থায়ী মূল কণা, হ্যাঁ। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে তোমার 7 নম্বর, এখানে একটা এক্স আছে, উপরে 234 নিচে 90, মানে এটা একটা ইউরেনিয়াম বলতে পারো। পারমাণবিক নিউট্রন সংখ্যা হচ্ছে কোনটা? পারমাণবিক নিউট্রন সংখ্যা আমরা যদি বলি 144। কীভাবে নিউট্রন সংখ্যা? পারমাণবিক সংখ্যা বা এটা হচ্ছে প্রোটন সংখ্যা যেটা 90, নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, তাহলে বিয়োগ করলে 144 হবে, তাই সি নম্বর হবে উত্তর। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। একটি হাইড্রোজেন পরমাণুর থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে কোন কণা থাকে? একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে প্রোটন কণা থাকে, অর্থাৎ এই নম্বর উত্তর। হাইড্রোজেন পরমাণু সমান একটি প্রোটন যোগ একটি ইলেকট্রন, ইলেকট্রন বের হলে শুধু প্রোটন থাকে। এরপরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক অতি সংক্ষিপ্ত, ওজন বাক্সের বাটখারাগুলো ভরের অনুপাত কত? ওজন বাক্সের বাটখারাগুলোর ঘরের অনুপাত 1:2:5। একটি সাধারণ ওজন বাক্সে যে বাটখারাগুলো থাকে সেগুলোর ভর সাধারণত এই অনুপাতে সাধারণ থাকে 1:2:5। একক ভরের বাটখারা এই অনুপাতে সুবিধা হলো খুব সহজে বিভিন্ন ভর যোগ করে যে কোনো প্রয়োজনীয় ভর তৈরি করা যায়, ভর পরিমাপ নির্ভুল, অর্থাৎ আমার এই উত্তরটাই ক্লিয়ার করে পড়তে হবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? আলোকবর্ষ দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ হলো আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম, এটি সময়ের একক নয়, দূরত্বের একক। এরপরের প্রশ্ন, চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতি কি অপরিবর্তিত থাকে? হ্যাঁ, এটা কৌণিক ভরবেগ। হ্যাঁ, চলমান বস্তু একটি নির্দিষ্ট দিকে থাকলে ঘূর্ণন গতি কি অপরিবর্তিত থাকবে? কৌণিক ভরবেগ বাহ্যিক টর্ক না থাকলে কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এরপরের প্রশ্ন, কোনো একটি বস্তুর উপর বল প্রযুক্ত না হলে ভরবেগ থাকবে কি? হ্যাঁ থাকবে, ভরবেগ ভর ইন্টু বেগ ভি সমান এমভি। যদি বস্তুটি স্থির থাকে তবে বেগ ভি সমান 0, ভরবেগও 0, কিন্তু বস্তুটি চলমান থাকে, তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয়, তাহলে বস্তুটি সমবেগে চলতে থাকবে। নিউটনের প্রথম গতিসূত্র, বেগ অপরিবর্তিত, অর্থাৎ ভরবেগও অপরিবর্তিত থাকবে। এরপরে তোমার 5 নম্বর, ক্রিয়া প্রতিক্রিয়া অ্যাকশন রিয়াকশন দ্বারা সাম্য ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হতে পারে। বক্তব্যটি সঠিক না ভুল? আসলে বক্তব্যটি ভুল, না, হতে পারে না। ব্যাখ্যা, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন দুটি বস্তুর উপর সমান ও বিপরীত বল, তাই এরা একই বস্তুকে সাম্য অবস্থায় আনতে পারে না। এরপরে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 3, ভর সংখ্যা প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 3। আবার এখানে হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4। এদের মধ্যে সম্পর্ক কি? আইসোবার কেন? উভয়ের ভর সংখ্যা সমান নয়, ভর সংখ্যা সমান না হলে সে তো আইসোবার নয়, ঠিক আছে। তাহলে আমাদের যেমন এখানে 3, 4, 1, 2, তাহলে দেখা যাচ্ছে ভর সংখ্যা 3, ভর সংখ্যা 4। পরীক্ষায় অনেক সময় সম্পর্ক হিসেবে নিউক্লিয়ার
কণা উল্লেখ করতে বলা হয়। বোর্ড অনুযায়ী আইসোবার ভিন্ন মৌল বলা হয়। যাই হোক, এখানে আমরা কি বলবো, এর মধ্যে সম্পর্ক কি? এর মধ্যে সম্পর্ক হচ্ছে মূলত, হ্যাঁ, 3 থেকে এইটা বিয়োগ যদি করি, এখানে 3 থেকে 1 গেলে 2 থাকে, 4 থেকে 1 গেলে 2 গেলে 2 থাকে, অর্থাৎ আইসোটোন, অর্থাৎ উত্তর হবে আইসোটোন, অর্থাৎ দুটো নিউট্রন সংখ্যা সমান, এই কারণে আইসোটোন। আইসোটোন, আমি নামটা লিখে দিচ্ছি তোমাদের, আইসোটোন, ঠিক আছে, উত্তর হবে আইসোটোন। ওকে, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গ্রুপ সি, ও না, 7 নম্বরের প্রশ্ন, পরমাণু এল কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2n² যে সূত্র, এল কক্ষের জন্য n সমান 2, হ্যাঁ, কে এল এম বলে না, তাহলে 2 অর্থাৎ 8, উত্তর 8টি ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন, মাত্রা কি অনন্য ভৌত রাশিকে নির্দেশ করে? বুঝিয়াও। হ্যাঁ, মাত্রা কি? মাত্রা কোনো ভৌত রাশিকে মৌলিক রাশি যেমন ভর, দৈর্ঘ্য, সময় ইত্যাদির ঘাতে প্রকাশ করলে যে রূপ পাওয়া যায় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলে। অনন্য ভৌত রাশির মাধ্যমে ব্যাখ্যা, ধরা যাক বেগ ভি একটি অনন্য, হ্যাঁ, ডেরিভড ভৌত রাশি, তা বেগ সমান দূরত্ব বাই সময়, দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, অতএব, হ্যাঁ, বেগের মাত্রা এল T−1। অতএব অন্য কোনো ভৌত রাশিকে মৌলিক রাশির ঘাতে প্রকাশ করলে তার মাত্রা নির্ণয় করা যায়। এরপরে লম্বন, হ্যাঁ, ভ্রম কি, কিভাবে এই ত্রুটি দূর করা যায়? তাহলে লম্বন ভ্রম হচ্ছে কি, যখন কোনো স্কেল বা পরিমাপক যন্ত্রের পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের চিহ্নে লম্বভাবে না রেখে তির্যকভাবে রাখা হয়, তখন যে ভুল পাঠে পাওয়া যায় তাকে লম্বন ভ্রম বলে। লম্বন ভ্রম দূর করা, পাঠ নেওয়ার সময় চোখে স্কেলের চিহ্নে ঠিক লম্বভাবে রাখতে হবে, যেখানে সম্ভব আয়নাযুক্ত স্কেল ব্যবহার করতে হবে, সূচি এবং তার প্রতিবিম্ব এক রেখায় এলে পাঠ নিতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায়? সংক্ষেপে লেখো। সাধারণ স্কেলের সাহায্যে পাতলা কাগজে অনেকগুলো ধরা, যেমন 100টি স্তর একসঙ্গে নেও, স্কেল দিয়ে মোট বেধ মাপো, একটির বেধ, হ্যাঁ, সমান মোট বেধ ডিভাইডেড কাগজের সঙ্গে, এটি পরোক্ষ, হ্যাঁ, পরিমাপের উদাহরণ। এরপরের প্রশ্ন কি বলছে, 5 নিউটনের একটি বস্তুকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অন্যটিকে তোমার 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হয়, দুটি বস্তু একত্রে করলে ত্বরণ কত হবে? তাহলে আমরা যদি দেখি, দুটি বস্তু একত্র করে বল F সমান 5 নিউটন, প্রথম বস্তুর ত্বরণ, হ্যাঁ, তোমার হলো A1 সমান 8, আবার M1 সমান F/A1 অর্থাৎ 5/8, দ্বিতীয় বস্তুর ত্বরণ A2 সমান হচ্ছে 24, তা M2 সমান 5/24, মোট ভর এই দুটো যোগ করে দেব, 5/8 হবে উত্তর, ঠিক আছে। নতুন ত্বরণ হবে A সমান F/m, 5/6 কাটাকাটি করলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, অথবা যদি কোনো পরিবর্তনশীল, হ্যাঁ, ভরের বস্তুর উপর একটি স্থির মানের বল কিছু সময় ধরে প্রযুক্ত হয়, তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তনের সঙ্গে এই বল প্রয়োগের সম্পর্ক নিরূপণ করো। ধর যা কোনো বস্তুর ভরে m, বেগ v, যেখানে ভর পরিবর্তনশীল বস্তুর ভরবেগ হবে p সমান mv, সময় অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার dp/dt সমান m dv/dt প্লাস v dm/dt। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী f সমান dp/dt উপসংহার আবার বলতে হবে, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে প্রয়োগিত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের কে হার মানায়। এরপরের প্রশ্ন, এরপরে যদি তোমার একটি বালককে উপর থেকে ছুঁড়লি, প্রথমে তার ভরবেগের মান হ্রাস পেতে থাকে, তারপরে আবার বাড়তে থাকে, এক্ষেত্রে কি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো। না, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয় না। উপরের দিকে ছোড়া বলটির উপর সর্বদা মাধ্যাকর্ষণ বল, হ্যাঁ, বা মহাকর্ষ বলের সিস্টেম নয়, এই কারণে বলটি ভরবেগের মান প্রথমে কমে 0 হয়, পরের দিকে বদলে আবার বাড়ে। কিন্তু যদি বল যোগ পৃথিবী এই দুটি একত্রে একটি সিস্টেমে ধরা হয়, তবে সিস্টেমের উপর কোনো বাহ্যিক বল নেই, তখন মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্নটা কি, হ্যাঁ, একটি বলকে উপরে ছুঁড়লে প্রথমে তার ভরবেগের মান হ্রাস পেতে থাকে, তারপরে আবার বাড়তে থাকে, এক্ষেত্রে কি রৈখিক? দেখাও যে সমত্বরণে গতির ক্ষেত্রে, হ্যাঁ, কণার গড় বেগ, কণার প্রারম্ভিক বেগ এবং অন্তিম বেগের সমষ্টির অর্ধেক। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি, এটা ধরা যাক কণার প্রাথমিক বেগ u, চূড়ান্ত বেগ v, সময়টি ত্বরণ ধ্রুব, সমবেগ গতি, ধাপ ত্বরণের সংখ্যা সে সমান v/t, অতিক্রান্ত দূরত্ব এর সমান ut প্লাস হাফ at² এর সমান, এরপরে এর মান বসাই যদি, তাহলে এখানে এর মান যদি বসিয়ে দিই, এর সমান ut প্লাস হাফ, এর পরিবর্তে v - u/t ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এর সমান u প্লাস v/2, এরকম একটা পার্ট আসে,
কাজে গড় বেগ হবে মোট দূরত্ব বাই মোট সময় s/t, গড় বেগ সমান u প্লাস v/2, গড় বেগ সমান u প্লাস v/2, এটা চূড়ান্ত সম্পর্ক। পরের প্রশ্ন হচ্ছে অথবা একই উচ্চতা থেকে দুটি পাথরকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে ফেলে দেওয়া হলো, প্রথম পাথরটি পড়তে শুরু করার কত সময় পর দ্বিতীয় পাথর এ দুটির মধ্যে দূরত্ব 40 সেন্টিমিটার হবে। তো ধরা যাক প্রথম পাথরটি টি সেকেন্ড ধরে পড়ছে, দ্বিতীয় পাথরটি t-2 সেকেন্ড ধরে পড়ার পরে 2 সেকেন্ড পরে ফেলা হয়েছে। প্রথম পাথরের অতিক্রান্ত দূরত্ব s1 সমান হাফ gt স্কোয়ার, মানটা বসিয়ে দেবো 5t স্কোয়ার। তারপরে s2 সমান হাফ gt-2 হোল স্কোয়ার, 5t-2 হোল স্কোয়ার। এখন s1 মাইনাস s2 সমান 40। তাহলে আমরা যদি দেখি দ্বিতীয় পাথরের অতিক্রান্ত দূরত্ব 5t স্কোয়ার মাইনাস 5t-2 হোল স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে t স্কোয়ার 4t-4 ইকুয়াল 8 আসে। তাহলে 4t সমান আছে t সমান 3 সেকেন্ড। পাথর দুটির মধ্যকার দূরত্ব 40 মিটার আসেই, যাতে উত্তর হবে 3 সেকেন্ড পর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার আলফা কণার দুটি ধর্ম লেখো। আলফা কণার দুটি ধনাত্মক আধানযুক্ত, প্রবেশ ক্ষমতা কম, আয়নায়নীকরণ ক্ষমতা বেশি। এরপরে শক্তি শোষণ ও বর্জনে ইলেকট্রন কিভাবে কক্ষান্তর ঘটে অথবা নিউক্লাইড কাকে বলে উদাহরণ দাও। তাহলে ইলেকট্রনের কক্ষান্তর, শক্তি শোষণ উচ্চ কক্ষে যায়, শক্তি বর্জন নিম্ন কক্ষে যায়। নিউক্লাইড, যে পরমাণু নির্দিষ্ট প্রোটন ও নিউট্রন সংখ্যা থাকে তাকে নিউক্লাইড বলে। এবার নিউক্লিয় বল কি, এই বল সৃষ্টির কারণ কি? নিউক্লিয় বল, নিউক্লিয়ার প্রোটন ও নিউট্রনের মধ্যে যে শক্তিশালী আকর্ষণ বল কাজ করে তাকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয়নের মধ্যে শক্তিশালী পারস্পরিক ক্রিয়া হলো পাল্লার কিন্তু অত্যন্ত শক্তিশালী বল। এরপরের প্রশ্ন হচ্ছে নিউক্লিয় বল কি এবং এই বল সৃষ্টির কারণ কি। আমরা সম্পূর্ণটাই দেখিয়েছি, এটা আগে ভিডিও প্রশ্নে উত্তর সম্পূর্ণ দেখিয়েছি। এরপর আমরা চলে যাব গ্রুপ ডিতে কি বলছে, গড় সৌরদিন বলতে কি বুঝো, একটি ভালো তুলা যন্ত্রের দুটি আবশ্যকীয় গুণ লেখো। তো গড় সৌরদিন একটি ভালো গড় সৌরদিন হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং নিজ কক্ষের চারিদিকে আবর্তন করে। সূর্যের আপাত গতি সব সময় সমান নয়, তাই প্রকৃত সৌরদিনের দৈর্ঘ্য প্রতিদিন সমান হয় না। এক বছরের সব সৌরদিনের গড় মানকে গড় সৌরদিন বলা হয়। গড় সৌরদিন 24 ঘন্টা। একটি ভালো তুলা যন্ত্রের দুটি গুণ থাকে। একটি ভালো তুলা যন্ত্রের দুটি গুণ হলো সংবেদনশীলতা বেশি হবে, অর্থাৎ অল্প ভরের পার্থক্য সূচক স্পষ্টভাবে বিচ্যুতি হবে, সঠিক ও নির্ভুল পরিমাপ দেবে, বারবার মাপলেও একই ফলাফল পাওয়া যাবে। নির্ভরযোগ্যতা। এরপরের প্রশ্ন, একজন সাইকেল আরোহী 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে 8 সেকেন্ড বেবি সাইকেল চালালো। এরপর সে প্যাডেল করা বন্ধ করলো। সাইকেলটি পরবর্তী 10 সেকেন্ডে থেমে গেল। বেগ, সময়, লেখচিত্র অঙ্কন করো, গড় মন্দন নির্ণয় করো, মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি এখানে গড় তোমার কি হলো বেগ, সময়, লেখচিত্র এক এক করে। বেগ, সময়, লেখচিত্র। প্রথমে 8 সেকেন্ডে বেগ ধ্রুব 8 মিটার পার সেকেন্ড সরলরেখা, সময় অক্ষের সমান্তরাল। পরবর্তী 10 সেকেন্ডে বেগ 8 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার ভালুর সরলরেখা, গড় মন্দন নির্ণয়। প্রাথমিক বেগ ইউ সমান 8 মিটার, চূড়ান্ত বেগ ভি সমান 0, সময় টি সমান 10 সেকেন্ড, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। মানগুলি বসিয়ে দিলে গড় মন্দন হবে 0.8 মিটার। মোট দূরত্ব প্রথম অংশ যদি s1 সমান ভিটি 8 গুণ 8 অর্থাৎ 64 মিটার, এবং দ্বিতীয় অংশে s2 সমান ইউ প্লাস v/2 ইন্টু টি, মানটা বসিয়ে দেবো 40 মিটার। তাহলে মোট দূরত্ব 64 যোগ 40 অর্থাৎ 104 মিটার। এরপরের প্রশ্ন আমাদের কি বলছে, পরের প্রশ্ন হচ্ছে তোমার গড় পেন্ডুলাম গতি কি ধরনের গতি, 49 কেজি ভরের বস্তুর পেটে ঊর্ধ্বমুখী বল। এটা তোমরা ভালো করে করবে। আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। একটি প্রোটন পরমাণুর এম কক্ষে 60টি ইলেকট্রন আছে। পরমাণুর সংখ্যা 35 হলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা নির্ণয় করো। পারমাণবিক সংখ্যা 35, ইলেকট্রন সংখ্যা নিরপেক্ষ, পরমাণুতে ইলেকট্রন সমান প্রোটন অর্থাৎ 35, তো প্রোটন সংখ্যাও 35। নিউট্রন সংখ্যা হবে কি, জেড সমান 35, এর ভর সংখ্যা তোমার 80। তাহলে নিউট্রন সংখ্যা 80 মাইনাস 35 45, অর্থাৎ 80 বিয়োগ 35 45 নিউট্রন। তারপর চূড়ান্ত উত্তর যদি বলি, ইলেকট্রন 35, প্রোটন 35, নিউট্রন 45। পরিবর্তনশীল ভর সংখ্যা কাকে বলে? পরিবর্তনশীল ভর একই মৌলের এমন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের পরিবর্তনশীল ভর সংখ্যা বা আইসোটোপ বলা হয়। হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।